নমস্কার, আমি ডক্টর তুহিন মুখার্জি, কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমি একটি বিষয় নিয়ে খুব ছোট্ট করে আপনাদের সাথে কিছু আলোচনা করি। যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটি অত্যন্ত সাধারণ বিষয়, যদিও আমাদের সারা বছর, শুধু সারা বছর নয় সারা জীবন নিজেদেরকে সুস্থ এবং নিরোগ রাখার জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি নিশ্চিত যে এই বিষয়টা আপনাদের কোনো না কোনোভাবে কাজে লাগবে। দেখুন, একটা বিষয় আমরা অনেকেই জানি যে আমাদের সুস্থতার প্রধান চাবিকাঠি কিন্তু লুকিয়ে রয়েছে আমাদের খাবারের ওপর। অর্থাৎ যদি আমরা ব্যালেন্স ডায়েট ঠিকমতো সময়ে ঠিকমতো পরিমাণে খেতে পারি, তাহলে সেটা কিন্তু আমাদের ডিজিজ প্রিভেনশনে কাজে লাগে, আমাদের বিভিন্ন রকমের লাইফস্টাইল ডিসঅর্ডার্সগুলোকে খুব ভালোভাবে প্রিভেন্ট করতে পারে এবং আমরা সারা বছর নিজেদেরকে সুস্থ এবং নিরোগ রাখতে পারি। এখন এই যে খাবারের কথা আমরা বলি, খাবারের প্রধান তিনটে উপাদান হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট। এই তিনটেই কিন্তু আমাদের শরীরের গঠনের জন্য এবং রোগ প্রতিরোধের জন্য ভীষণ রকম দরকার। বিজ্ঞানীরা আজকে থেকে বহু যুগ যুগ আগে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদেরকে দেখিয়ে গেছেন যে আমাদের শরীর কি দিয়ে তৈরি হয়। কোটি কোটি কোষ দিয়ে, সেই কোষগুলো দিয়ে তৈরি হয় টিস্যু, এবং টিস্যু একসাথে মিলেমিশে তৈরি হয় বিভিন্ন রকম অর্গ্যান। তা আমাদের শরীরের যে প্রাথমিক ইউনিট, যেটাকে আমরা কোষ বা সেল বলি, সেই সেলের যে সেল মেমব্রেন অর্থাৎ কোষ পর্দা, সেটা কিন্তু তিনটে লেয়ার দিয়ে তৈরি হয়। কোন তিনটে লেয়ার? তার নাম হচ্ছে পিএলপি লেয়ার। পিএলপি এর ফুল ফর্ম হচ্ছে প্রোটিন, লিপিড এবং প্রোটিন। ভালো করে লক্ষ্য করে দেখুন, সেলের যে স্ট্রাকচার, তার মধ্যে কিন্তু দুটো প্রোটিন লেয়ার আছে এবং একটা লিপিড লেয়ার আছে। এখানে কিন্তু কার্বোহাইড্রেটের কোনো স্থান নেই। অর্থাৎ একটা কোষ এবং কোষের সমন্বয়ে তৈরি টিস্যু বা অর্গ্যানের নিজস্ব যে স্ট্রাকচার এবং তার যে ফাংশন, সেটাকে তৈরি হওয়া এবং মেনটেন করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে প্রোটিন। এবং আমরা এটা বিভিন্ন ক্লিনিক্যাল রিসার্চ ওয়ার্কের মাধ্যমে দেখেছি যে আমাদের শরীরে যদি প্রোটিনের অভাব হয়, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে প্রোটিন দৈনন্দিন জীবনে আমরা যদি গ্রহণ না করি, তাহলে সেটা কিন্তু আমাদের সেলস এবং টিস্যুর যে নর্মাল স্ট্রাকচার অ্যাজ ওয়েল অ্যাজ ফাংশন, সেটাকে ধীরে ধীরে এবং স্টেডিলি নষ্ট করতে থাকে এবং তার ফলে কিন্তু বিভিন্ন ধরনের লাইফস্টাইল ডিসঅর্ডার্স আমাদেরকে ঘিরে ধরে এবং আমরা সেগুলোতে সাফার করি। এখন সমস্যাটা হচ্ছে যে আপনি যে খাবারগুলো খাচ্ছেন, আপনাকে সবসময় লক্ষ্য রাখতে হবে সেই খাবারের মধ্যে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন আছে কিনা। এখন দেখুন, কিছু সমস্যা আমাদের সোসাইটিতে আছে। আমাদের সমাজে এমন অনেক পরিবার আছে যারা পিওরলি ভেজিটেরিয়ান, অর্থাৎ যারা আমিষ খাবার গ্রহণ করেন না। আমরা কি জানি যে প্রোটিনের মেন সোর্স হচ্ছে আমিষ খাবার, অর্থাৎ মাছ, মাংস, ডিম। এখন যারা পিওর ভেজিটেরিয়ান, তারা তো আমিষ খাবার গ্রহণ করেন না, সুতরাং তাদের শরীরে স্বাভাবিকভাবেই প্রোটিনের একটা অভাব দিনের পর দিন বা বছরের পর বছর চলতে থাকে। আবার এমন অনেক মানুষ আছেন, বিশেষ করে বয়স্ক মানুষ, যারা কম বয়সে আমিষ এবং নিরামিষ সমানভাবেই গ্রহণ করতেন, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তাদের আমিষ খাবারের প্রতি একটা অনীহা বা অ্যাভারশন চলে এসেছে। মানসিকভাবে আসতে পারে, শারীরিকভাবে আসতে পারে। তা যে কারণেই আসুক না কেন, দেখা যায় যে যারা বয়স বাড়ার সাথে সাথে আমিষ খাবার একেবারেই কমিয়ে দিয়েছেন, হয়তো খুব কম পরিমাণে গ্রহণ করেন, কিন্তু মেনলি তারা নিরামিষ খাবারটাই গ্রহণ করেন। আবার এমন অনেক মানুষ আছে আমাদের চারপাশে, বা এমন অনেক পরিবার আছে যেখানে বয়স্ক মানুষরা আগে আমিষ এবং নিরামিষ গ্রহণ করতেন, কিন্তু একটা এজের পরেতে তারা আমিষ খাবারটা সম্পূর্ণরূপে ছেড়ে দিয়ে পুরোপুরি ভেজিটেরিয়ান হয়ে গেছেন। তাহলে এই যে বিভিন্ন ক্যাটাগরির মানুষ, যাদের মধ্যে আমাদের অনেক ফ্যামিলি মেম্বারও নিশ্চিতভাবে আছেন বা থাকবেন, তাদের মধ্যে একটা ক্রনিক প্রোটিন ডেফিসিয়েন্সি আমরা দেখতে পাই। এবং বিভিন্ন রকম ক্লিনিক্যাল রিসার্চ ওয়ার্কের মাধ্যমে
বা আমরা যারা নিয়মিতভাবে হাজার হাজার পেশেন্ট ট্রিট করে চলেছি বছরের পর বছর ধরে, তারা সবসময় দেখছি যে এই প্রোটিন ডেফিসিয়েন্সির জন্য তাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যে নর্মাল স্ট্রাকচার এবং ফাংশন সেটা খুব ধীরে ধীরে নষ্ট হচ্ছে এবং বেশ কিছু লাইফস্টাইল ডিসঅর্ডারসে তারা সাফার করছেন শুধুমাত্র এই ক্রনিক অর্থাৎ দীর্ঘকালীন প্রোটিন ডেফিসিয়েন্সির জন্য। এবং তারা যখন আমাদের কাছে সেই ডিজিজগুলো ট্রিটমেন্টের জন্য আসেন, তখন মেডিসিনের পাশাপাশি আমরা তাদেরকে ব্যালেন্স ডায়েট গ্রহণ করার জন্য অ্যাডভাইস করি, এবং এমন ডায়েট যার মধ্যে প্রোটিনের পরিমাণ অবশ্যই বেশি থাকবে এবং তার সাথে কার্বোহাইড্রেট এবং ফ্যাট থাকবে। তা আজকে আমি যে মূল বিষয়টা আলোচনা করছি সেটা হচ্ছে, যে সমস্ত মানুষ বর্তমানে আমিষ খাবার একেবারেই খান না অথবা অত্যন্ত কম খান বা যারা পিওর ভেজিটেরিয়ান, তারা কিন্তু বিশেষ কিছু উদ্ভিজ্জ খাবার থেকে যথেষ্ট পরিমাণে প্রোটিন পেতে পারেন। প্রোটিনের মূল সোর্স যদিও আমিষ খাবার অর্থাৎ মাছ, মাংস, ডিম, কিন্তু একটা কথা জেনে রাখুন, প্রোটিন কিন্তু আমরা বিভিন্ন রকম ভেজিটেবলস থেকেও পেয়ে থাকি। হ্যাঁ, কিন্তু দুটোর মধ্যে একটা ছোট্ট পার্থক্য আছে, সেটাও আমি বলে রাখি। প্রাণীজ খাবার থেকে যে প্রোটিনটা আমরা গ্রহণ করি সেটা আমাদের শরীরে অ্যাবজর্বশন হয় খুব দ্রুত, কিন্তু উদ্ভিজ্জ প্রোটিন আমাদের ইন্টেস্টিনে ডাইজেশন হওয়ার পরে সেটা অ্যাবজর্বশন হয় খুব ধীরে ধীরে। কিন্তু তা সত্ত্বেও উদ্ভিজ্জ প্রোটিন রেগুলার বেসিসে গ্রহণ করে আমরা কিন্তু নিজেদেরকে সুস্থ এবং নিরোগ রাখতে পারি, এবং সেটাকে যদি আমরা সারা বছর খুব ডিসিপ্লিনারি ওয়েতে মেনটেন করতে পারি, তাহলে নিশ্চিতভাবে আমাদের শরীরে প্রোটিন ডেফিসিয়েন্সি অনেকটাই মিট আপ হয়ে যাবে এবং আমরা বেশ কিছু লাইফস্টাইল ডিসঅর্ডার্সকে নিশ্চিতভাবে প্রিভেন্ট করতে পারবো। তা যে জিনিসটা আমি আজকে বলছি সেটা হচ্ছে, কোন কোন ভেজিটেবলস খাবারের মাধ্যমে বা উদ্ভিজ্জ খাবারের মাধ্যমে আমরা উদ্ভিজ্জ প্রোটিনটা সবচেয়ে বেশি পরিমাণে পেয়ে থাকি। তা দেখে নেওয়া যাক। আমি কতগুলো ভেজিটেবলস এর নাম বলবো, যে ভেজিটেবলস গুলোর মধ্যে প্রতি 100 গ্রাম কোয়ান্টিটিতে কত পরিমাণ প্রোটিন আমরা পেতে পারি সেগুলোর সম্পর্কে ছোট্ট করে বলে যাচ্ছি। 1 নম্বর হচ্ছে এডামেম। এডামেম জিনিসটা হচ্ছে কচি সবুজ সয়াবিন। এটা যদি আমরা নিয়মিতভাবে বা মাঝে মাঝে গ্রহণ করতে পারি, আমাদের শরীরে প্রোটিন ডেফিসিয়েন্সি কিন্তু অনেকটাই মিট আপ হয়ে যাবে। বিশেষ করে আমরা যারা পিওর ভেজিটেরিয়ান বা যারা আমিষ খাবার খুব একটা খাই না, প্রতি 100 গ্রাম কচি সবুজ সয়াবিন বা এডামেমের মধ্যে 11 গ্রাম প্রোটিন পাওয়া যায়। 2 নম্বর হচ্ছে গ্রিন পিস বা যেটাকে আমরা বলি মটরশুঁটি, সবুজ যে শুঁটি, সেই মটরশুঁটি প্রতি 100 গ্রামের মধ্যে 5 গ্রাম প্রোটিন পাওয়া যায়। মটরশুঁটি কিন্তু একটা মানে রিচ সোর্স অফ ভেজিটেবল প্রোটিন। তাছাড়া মটরশুঁটির মধ্যে ফলিক অ্যাসিড, ভিটামিন B12 এবং অন্যান্য কিছু মিনারেলস যথেষ্ট পরিমাণে থাকে এবং আমাদের শরীরের জন্য যথেষ্ট উপকারী। 3 নম্বর হচ্ছে স্পিনাক। স্পিনাক মানে কিন্তু শুধুমাত্র পালং শাক বোঝায় না, যে কোনো ধরনের সবুজ শাক, সেটা যে শাকই হোক না কেন, সবগুলোকে একসাথে আমরা বলি স্পিনাক। এই স্পিনাকের মধ্যে প্রতি 100 গ্রাম স্পিনাকের মধ্যে কিন্তু 2.9 গ্রাম প্রোটিন থাকে। আপনি যদি আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় কোনো না কোনো শাক অবশ্যই রাখেন, তাহলে আপনার শরীরে প্রোটিন ডেফিসিয়েন্সি কিন্তু বেশ কিছুটা মিট আপ হয়ে যাবে। 4 নম্বর হচ্ছে সুইট কর্ন বা মিষ্টি ভুট্টা। প্রতি 100 গ্রাম ভুট্টার মধ্যে 3.2 গ্রাম প্রোটিন থাকে এবং ভুট্টা কিন্তু একটা অত্যন্ত রিচ সোর্স অফ প্রোটিন। তাছাড়া এর মধ্যে আয়রন, ম্যাগনেসিয়াম এবং অন্যান্য কিছু এসেনশিয়াল ভিটামিনস থাকে, যেগুলো আমাদের শরীরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। 5 নম্বর হচ্ছে মাস্টার্ড গ্রিন। মাস্টার্ড গ্রিনকে বলা হয় বাংলায় সরিষা শাক। আপনারা হয়তো অনেকেই খান। এই সরিষা শাক প্রতি 100 গ্রামের মধ্যে 2.7 গ্রাম প্রোটিন থাকে, যেটা আপনারা আপনাদের খাদ্য তালিকায় মাঝে মাঝে রাখতে পারেন যদি আপনাদের লোকালি সেটা অ্যাভেলেবেল হয়। 6 নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভেজিটেবল হচ্ছে বিনস।
বিনস আমরা সারা বছরই আমাদের মার্কেটে পাই। এই বিনস হচ্ছে একটা ভেরি রিচ সোর্স অফ ভেজিটেবল প্রোটিন, যেটার প্রতি 100 গ্রামের মধ্যে 7 থেকে 9 গ্রাম প্রোটিন থাকে। আপনারা আপনাদের দৈনন্দিন খাদ্য তালিকার মধ্যে বিনস যদি রাখতে পারেন প্রায় প্রতিদিনই, তাহলে সেটা কিন্তু আপনার ভেজিটেবল প্রোটিনের চাহিদা অনেকটাই মিটিয়ে দেবে। এবং আপনি যদি পিওর ভেজিটেরিয়ান হন বা আমিষ খাবার একেবারেই না খান, তা সত্ত্বেও কিন্তু আপনার শরীরে প্রোটিনের যে চাহিদা সেটা কিন্তু বেশ কিছুটা মিট আপ করে দেবে। 7 নম্বর হচ্ছে অ্যাসপারাজাস, বা যেটাকে বাংলায় আমরা বলি শতমূলি। এই ভেজিটেবলসটা প্রতি 100 গ্রামের মধ্যে 2.2 গ্রাম প্রোটিন থাকে, যেটা অবশ্যই আপনারা চেষ্টা করবেন মাঝে মাঝেই আপনাদের খাদ্য তালিকায় রাখতে। 8 নম্বর হচ্ছে ব্রকলি। ব্রকলি সাধারণত সারা বছর সমানভাবে অ্যাভেলেবেল হয় না, শীতকালে বা উইন্টার সিজনে এটা বেশি অ্যাভেলেবেল হয়। কিন্তু জেনে রাখবেন ব্রকলি একটা ভেরি রিচ সোর্স অফ প্রোটিন। প্রতি 100 গ্রাম ব্রকলির মধ্যে সাধারণত 2.6 থেকে 2.8 গ্রাম প্রোটিন থাকে। 9 নম্বর হচ্ছে কলিফ্লাওয়ার বা ফুলকপি। আমরা সবাই খাই। প্রতি 100 গ্রাম ফুলকপির মধ্যে 2 গ্রাম প্রোটিন থাকে, এবং ফুলকপি নিশ্চিতভাবে একটা খুব ভালো সোর্স অফ ভেজিটেবল প্রোটিন। আর 10 নম্বর হচ্ছে ব্রাসেল স্প্রাউট। ব্রাসেল স্প্রাউট বলা হয় এক ধরনের ছোট্ট বাঁধাকপিকে। আমাদের মার্কেটে হয়তো খুব ইজিলি অ্যাভেলেবেল হয় না বা সবসময় পাওয়া যায় না, কিন্তু যদি সেটা পাওয়া যায় তাহলে অবশ্যই চেষ্টা করবেন সেটা পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করার। প্রতি 100 গ্রাম ব্রাসেল স্প্রাউট বা ছোট বাঁধাকপির মধ্যে 3.4 গ্রাম প্রোটিন থাকে, যেটা কিন্তু আমাদের শরীরে ভেজিটেবল প্রোটিনের চাহিদা যথেষ্ট পরিমাণে মেটাতে পারে। এবং এই যে 10টা ভেজিটেবলের আমি নাম বললাম, এদের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভেজিটেবল প্রোটিন আছে, সেটা আপনারা বুঝতেই পারলেন তাদের প্রতি 100 গ্রাম কোয়ান্টিটির মধ্যে প্রোটিনের কোয়ান্টিটি শুনে। এবং আপনারা যারা মানে পিওর ভেজিটেরিয়ান বা আমিষ খাবার অত্যন্ত কম খান, বা আগে আমিষ খেতেন, পরবর্তীকালে বয়স বাড়ার সাথে সাথে আমিষ খাবারের প্রতি আপনাদের একটা অনীহা বা অ্যাভারশনের জন্য আমিষ খাবার ছেড়ে দিয়েছেন, তারা কিন্তু এই বিশেষ ভেজিটেবল গুলোকে ঘুরিয়ে ফিরিয়ে সপ্তাহের 7 দিনই বা বছরের প্রত্যেকটা দিন আপনাদের খাদ্য তালিকায় যদি নিশ্চিতভাবে রাখতে পারেন, তাহলে সেটা আপনার শরীরের প্রোটিন ডেফিসিয়েন্সিকে অনেকটাই মিট আপ করে দেবে। এবং আপনি এই প্রোটিন ডেফিসিয়েন্সির জন্য যে সমস্ত লাইফস্টাইল ডিসঅর্ডার্স গুলোতে খুব সহজেই সাফার করার প্রবণতা বেড়ে যায়, সেগুলোকে প্রিভেন্ট করতে পারবেন এবং সারা বছর সুস্থ এবং নিরোগ থাকতে পারবেন। তাহলে আজকে আমার এইটুকুই হলো আলোচনা। শুধুমাত্র আমিষ খাবার নয়, ভেজিটেবল প্রোটিনের মাধ্যমেও আমরা সুস্থ এবং নিরোগ থাকতে পারি, এবং আমাদের শরীরকে দৈনন্দিন জীবনে সমস্ত রকম রোগ থেকে প্রতিরোধ করার জন্য নিজেদেরকে তৈরি রাখতে পারি। তাহলে প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, ব্যালেন্স ডায়েট গ্রহণ করুন। আপনার খাবারের মধ্যে অবশ্যই প্রত্যেকটা দিন চেষ্টা করুন প্রোটিনের কোয়ান্টিটি যেন পর্যাপ্ত পরিমাণে থাকে, এবং যার মাধ্যমে আপনারা সারা বছর সুস্থ এবং নিরোগ থাকতে পারবেন। নমস্কার।